এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। আজকে একদম বছরের শেষ দিন, আর শেষ দিনে আজকে আপনাদের সামনে এ বছরের শেষ এক্সপ্রেস অনলাইন। তা এই অনুষ্ঠানে আপনারা জানেন, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কাছে বলার কিছু নেই, তবে বছরের শেষ দিন অন্তত এক্সপ্রেস অনলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামী বছরের শুভেচ্ছা জানাচ্ছি, যে আগামী বছর যাতে আপনাদের ভালো কাটে। আর কেমন কাটলো এ বছরটা, রাজনৈতিকভাবে হোক, যেভাবে সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, কেমন কাটলো এ বছরটা সেটা জানতে বা জানাতে অবশ্যই আপনারা আমার সঙ্গে সরাসরি আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফোন করতে পারেন। হ্যাঁ, আমাদের একটা টোল ফ্রি নাম্বার যাচ্ছে। সরাসরি আপনার প্রতিক্রিয়া, এই এক বছরে কি দেখলেন, কি প্রত্যাশা করেছিলেন, কি পেলেন, কি পেলেন না, পাওয়ার কথাও শুনবো, না পাওয়ার কথাও শুনবো। তবে এই মুহূর্তে যেটা শুনবো, একটি না পাওয়ার কথাই শুনবো। আপনারা হয়তো জানেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একদল মহিলারা কাজ করেন, স্বাস্থ্য পরিষেবায় কাজ করেন, তাদেরকে বলা হয় আশাকর্মী। পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের আশাকর্মীরা বিভিন্ন দাবিতে, বলতে গেলে ৮ দফা দাবি তাদের আজকে ছিল। চেলিয়ামাতে মিছিল করে বিডিও অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং অবশেষে বিডিও অফিসে তারা ঢুকে তারা জয়েন্ট ভিডিওর হাতে তাদের স্মারকলিপি, যে সেই স্মারকলিপি জমা দেয়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যদি অর্থনৈতিক অবস্থা দেখেন, অবস্থান দেখেন, জিনিসপত্র যে হারে দাম বেড়েছে, সে হারে কিন্তু আশাকর্মী তাদের কিন্তু বৃদ্ধি হয়নি, তাদের মায়না বৃদ্ধি হয়নি, যার ফলে অত্যন্ত অল্প একটা পারিশ্রমিকও বলবো না, ওটা অনুদানের মতো একটা অর্থ তাদের দেওয়া হয়, আর তাই দিয়ে তাদেরকে কাজ করানো হয়। স্বাস্থ্যের প্রত্যন্ত গ্রামের মায়েদের যাদের প্রসব করে তাদের দেখাশোনা করা, তাদের দেখাশোনা মিনস তারা টিকা ঠিক মতো নিয়েছে কিনা, তারা কি খাবে, কবে তাদের ডেট আছে ইঞ্জেকশন নেবার, বা কবে তাদের ডাক্তারির জন্য যোগাযোগ করার জন্য, বাচ্চা কেমন আছে, মা কেমন আছে, প্রতিনিয়ত গ্রামে ঘুরে ঘুরে তারা এই কাজগুলো, এই কাজটাই ছিল এদের। কিন্তু পরবর্তীকালে এদেরকে ব্যবহার করা শুরু করলো গ্রামের স্বাস্থ্য বলুন আর প্রশাসনিক বিভিন্ন দপ্তর। গ্রামের কোনো স্বাস্থ্য শিবির হবে, সেখানে এদেরকে ব্যবহার করলো। কোনো মিটিং মিছিল হবে, এদেরকে ব্যবহার করা হয়। কোনো পরিকল্পনা, গ্রামের কোনো পরিকল্পনার ক্ষেত্রে, সার্বিক পরিকল্পনার ক্ষেত্রে এদেরকে ব্যবহার করা হয়। কিন্তু আপনি ভাবুন, তারা যাই করুক, তারা তো একটা পরিশ্রম করছে, কিন্তু সেই পরিশ্রমের পারিশ্রমিক মূল্যটা এতটাই কম যে সেটা মুখে আনার মতো না। তাই তারা একটা ন্যূনতম দাবি করেছে। এবার কি হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার থেকে তাদেরকে বলা হয়েছিল মোবাইল নিতে হবে, ডিজিটাল করতে হবে। মজার বিষয় হচ্ছে যে এই মোবাইল যখন নিতে হবে বলা হয়, বেশ কিছু মহিলারা তারা মোবাইল কিনেও ফেলে, কিন্তু পরবর্তীকালে যখন আবার মোবাইল সরকার থেকে বলল মোবাইলের বিল দিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে ১০,০০০ টাকা বরাদ্দ হয়েছিল, এবং যেটা এই যে মোবাইল বিল, এই বিলেরও তো একটা ব্যাপার আছে, বিল দিতে হবে, অর্থাৎ মোবাইল যে কিনেছে তার বিল দিতে হবে। পরবর্তীকালে এইটা নিয়ে একটা বিরোধ তৈরি হয়। আপনারা জানেন কেন এগুলো তৈরি হয়, ভেতরে আমি যাব না। তবে এই যে একদম এই প্রত্যন্ত গ্রামের
প্রত্যন্ত এই যে মহিলারা কাজ করছে তাদেরকে যেভাবে ডিপ্রাইভ করা হচ্ছে, তারা বলছে আমাদের ন্যূনতম একটা বেতন দিতে হবে। সেটা কত? মাসে অন্তত 15,000 টাকা বেতন দিতে হবে। ঠিক। তারপরে তাদের দাবি যেটা ছিল যে আমাদের নির্দিষ্ট কাজে বহাল রাখতে হবে, আমাদের বকেয়া যে ইনসেন্টিভগুলো পড়ে আছে সেই ইনসেন্টিভগুলো 4 মাসের সেগুলোকে পেমেন্ট করতে হবে। সেইটার একটা বড় বিষয় ছিল। পরবর্তীকালে তাদের আরও এরকম একাধিক দাবি পরপর রয়েছে যে তারা কোনো কারণে কাজ করতে করতে যদি কোনো আশাকর্মী মরে যায় তাহলে তাদের একটা 5 লক্ষ টাকার একটা দাবি রয়েছে। এটা হতেই পারে, এটা তো খুব স্বাভাবিক। চলুন আজকেরা প্রথমে একবার প্রতিবেদনটা দেখে নেই, তারপরে কথা বলবো। আশা কর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন প্রদান, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ মোট 8 দফা দাবিতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রঘুনাথপুর 2 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার দুপুরে চেলিয়ামার পকরি মোড় থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছে বিডিওর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আমাদের এই কর্মবিরতি চলছে লাগাতার 23 ডিসেম্বর থেকে। আর আমাদের এই কর্মবিরতি যদি আমাদের না মানে তাহলে লাগাতার কর্মবিরতি আমাদের চলতে থাকবে, আমরা এগুলো তুলব না। আর আমাদের যে কর্মবিরতির মেন উদ্দেশ্য, আমরা যে নিয়ে কর্মবিরতি শুরু করেছি সে হলো আশাকর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন করতে হবে। তারপরে হচ্ছে কর্ম অবস্থায় মৃত আশাকর্মী যদি মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। 4 মাসের বকেয়া ইনসেন্টিভ আমাদের পাওয়া যায়নি, সেগুলো আমাদেরকে দিতে হবে। মোবাইল কিনে যে আমাদেরকে টাকা দেওয়া হয়েছে 10,000 টাকা, তার জন্য অনেক শর্ত চাপানো হয়েছে, সেই শর্তগুলো চাপানো যাবে না। এগুলোই আমাদের দাবি নিয়ে আমরা এই আন্দোলন চালাচ্ছি, আর আমরা চালিয়ে যাবো যতদিন না আমাদের এই শর্ত মানছি। অবশেষে বিডিও অফিসে পৌঁছে জয়েন্ট বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন। ইতিমধ্যেই রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন 23 ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে। পুরুলিয়া থেকে আশিস ব্যানার্জি রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম দেখলেন তারা আসলে এই যে দাবিটা কিন্তু তাদের গত 23 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আপনারা ভাবছেন যে আজকেই খবর দেখাচ্ছি, তা নয়। আমরা একদম যদি দেখেন ডিসেম্বরের একদম 23 তারিখ থেকে রাজ্য জুড়ে যেখানে যেখানে হয়েছে, আমরা জেলা জুড়ে বিভিন্ন সময় এরা আন্দোলন করেছে, আমরা সেই ছবি আপনাদের দেখিয়েছি। কিন্তু আজকের এই ছবি দেখানোর মধ্যে একটাই উদ্দেশ্য যে 23 তারিখ থেকে আন্দোলন চলছে, কোনো হেলদল নেই। কারণ এই মুহূর্তে বাংলায় যেটা নিয়ে সবচেয়ে বেশি হেলদোল সেটা হচ্ছে এসআইআর আর তার শুনানি। আর এই শুনানি পর্বেই একের পর এক মানুষ নাকি আত্মহত্যা করছে। আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু, নাকি দুর্ঘটনা, নাকি এই মৃত্যুকে নিয়ে রাজনীতি, কোনটা ঠিক সে বিষয়ে পরে আসবো। তবে আপনাদের মতামতটা ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে যে খবরটা চলে যাব, খুব স্বাভাবিক একটি খবর, আবার এটাকে অস্বাভাবিকও বলা যেতে পারে। কারণ আজকে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পাঁশকুড়া রেল বাস স্ট্যান্ডের পাশে তেল পাম্পে দাঁড়িয়ে থাকা একটা বাসের মধ্যে পাওয়া গেল ঝুলন্ত মৃতদেহ। জানিয়ে চাঞ্চল্য ছড়ায়। কেন চাঞ্চল্য ছড়ায়? যদি আপনাদের আমরা বাসের প্রথমে যখন ওই বাসটা পাম্পে দাঁড়িয়ে ছিল, কেউ তো আন্দাজ করতে পারেনি সেখানে একটা বিছানার মধ্যে সে শোয়া ছিল, কিন্তু সে গামছা দিয়ে গলায় দড়ি দিয়েছে। দেখুন, মানুষ মরার আগে কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করে। সুতরাং তাকে যেভাবে গামছা দড়ি দিয়ে সে গলায় দড়ি দিয়ে ঝুলছে, ইচ্ছা করলেই সে দাঁড়িয়ে পড়তে পারে। অদ্ভুত একটা পরিস্থিতি। কিন্তু এই জায়গাটা নিয়েই সন্দেহ হচ্ছে এর নেপথ্যে খুন না তো। এই অস্বাভাবিক মৃত্যুটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন শুরু হয়েছে। আমার মনে হয় প্রতিবেদনটা দেখলে একদম ছবিটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পাঁশকুড়া রেল বাস স্ট্যান্ডের পাশে তেল পাম্পে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে পাওয়া গেল ঝুলন্ত মৃতদেহ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে দীঘা বর্ধমান বাসে কর্মরত ছিল যুবক। মৃত যুবকের নাম শেখ মিরাজ, বাড়ি হুগলি জেলার গোঘাট থানার উল্লালপুরে। বর্ধমান দীঘা গাড়িতে বিক্রি করতো। আমরা সকালে শুনতে পাচ্ছি হঠাৎ করে যে উনি গলায় দড়ি দিয়ে বাসে মারা গেছে। মানে কি করতো? বাসে কন্ট্রাক্টরি করতো।
নাম কি? নাম হচ্ছে শেখ শাকির আলী বা কেউ মিরাজ বলে ডাকে। গ্রামের নাম হচ্ছে লালবাবু। মানে এটা কি আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে তাকে মেরে দিয়েছে এখন। আচ্ছা এটা দেখে, ছবিটা দেখে বুঝতে পারছি, যেটা অনুভব করছি যে মেরে দিয়েছে এটা। আচ্ছা, কি বাসে কন্ট্রাক্টারি করতো? দীঘা বর্ধমানে। পাঁশকুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঁশকুড়া থানায় নিয়ে গেছে। বাসটিকেও পাঁশকুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। খুন না আত্মহত্যা তদন্তে পাঁশকুড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম প্রশ্ন এখানে আছেই, কারণ একদম এই মৃত্যুটার মানে যে ছবিটা আমরা দেখলাম, আপনি জানেন মরার আগে মানুষ একবার বাঁচার চেষ্টা করে, আর বাঁচার চেষ্টা করলে এ ভদ্রলোক যদি চেষ্টা করতো তাহলে সোজা দাঁড়াতে পারত, কিন্তু অদ্ভুতভাবে সে মানুষটা কেন চেষ্টা করেনি এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। তবে একটা বিষয় আপনাদের বলি, এই যে মৃত্যুটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চলছে, কারণ পরিবারের লোক বা তার যে গ্রামের মানুষ তারা দাবি করছেন যে এটা কোনো অস্বাভাবিক মৃত্যু নয়, এটার নেপথ্যে নিশ্চয়ই কোনো খুন রয়েছে, এমনটা মনে হয়েছে ছবি দেখে, আমাদেরও তেমনটা অনুমান। আমরা সরাসরি আমাদের যিনি আছেন পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে সরাসরি চলে যাব, একটু কথা বলার চেষ্টা করব। প্রসূন শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রসূন, দুটো খবর আজকে মেদিনীপুরের খুব চাঞ্চল্যকর খবর। এক হচ্ছে একজন বাসের ভেতরে একটি অস্বাভাবিক মৃত্যু, বাস কন্ট্রাক্টরের। যদি একটু প্রথমে এটা সম্পর্কে তোমাকে জানতে চাইবো। দেখো বলি, এই যে ঘটনাটা ঘটেছে কিন্তু গতকাল ঘটনাটা ঘটেছে। গতকাল সকালবেলায় কিন্তু যে বর্ধমান দীঘা বাস, যে বাসটি রাতে পাঁশকুড়া স্টে করে বাসটা, কিন্তু যখন সকালবেলা দেখতে পাওয়া যায় যে বাসের মধ্যে যিনি কন্ট্রাক্টর তার ঝুলন্ত অবস্থায় দেহ, অর্থাৎ দেখতে পাওয়া যায় গলায় ফাঁস অবস্থায় রয়েছে গাড়ির মধ্যেই। তবে যেটা পরিবার তরফ থেকে কিন্তু এই দেহ নিয়ে একটা অভিযোগ করেছে। তারা বলে ময়না তদন্তের পর তারা করেছে এই ঘটনার মধ্যে হয়তো রহস্য রয়েছে, কারণ রহস্যজনক মৃত্যু। কারণ পা যেখানে মাটিতে লেগে মানে পাশের মধ্যে লেগে রয়েছে সেখানে কিভাবে মৃত্যু হতে পারে এটা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছে পরিবারের লোকজন। মূলত একটা অভিযোগ যে তার পরিবার থেকে পাওয়া যাচ্ছে রাত্রি 11টা পর্যন্ত তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলেছে, তার বাড়ি হুগলি জেলায় বাড়ি, এবং তারপর ফোন করার পর রাত্রি 11টা পর্যন্ত কথা বলার পর সকালবেলা ভোরবেলায় খবর আসে বাড়িতে যে তার পরিবার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সব মিলিয়ে উনি কন্ট্রাক্টারি করতেন বাসে, যেটি বর্ধমান বাস, বর্ধমান দীঘা পাঁশকুড়া পর্যন্ত বাস চলতো। কিন্তু এই মুহূর্তে যেটা বিষয়, পুলিশ পাঁশকুড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের পর তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত সঠিক কি কারণে এই মৃত্যু সেটা কিন্তু ময়না তদন্তের রিপোর্টটা আসলে বলা সম্ভব না। একটা জিনিস যেটা জানবো, আজ একদম বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, কাল 1 জানুয়ারি, আর দুদিন উৎসব, দীঘা চত্বর জুড়ে উৎসব চলবে, প্রচুর মানুষের ভিড় হবে। কিন্তু আজ সেই যেখানে দেখা গেল পুলিশ একটি গাড়ি থেকে, তুমি যদি বলো সমুদ্রের ধারে সি সাইডের যে দোকানগুলো থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করলো, এমন খবর তো আজকে এসছে। একেবারে বলে রাখা প্রয়োজন যে যেহেতু এই সময়টা অর্থাৎ টুরিস্টরা এই সময় দীঘাতে প্রচুর পরিমাণ লোক আসে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, এবং টুরিস্টদের কাছে এই যে মদের একটা বিষয়, অনেক মানুষ আছে যারা মদ্যপান করে, যারা মূলত এই সময় মার্কেটের দাম একটা হয়তো 100 টাকা, 150 টাকা বিক্রি, এরকম বিস্তর দামে কিন্তু বিক্রি হয়। আর যার কারণে কিন্তু যে পুলিশের কাছে খবর ছিল যে প্রচুর মদ কিন্তু তারা জমায়েত করে রেখেছে এবং যেটা চড়া দামে বিক্রি হবে, এবং এইটাই কিন্তু অভিযোগ চালায়। এবং অভিযোগের ক্ষেত্রে দীঘার যে ব্রিজের ধারে বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রায় 800 কাছাকাছি এই মদের বোতল উদ্ধার করেছে, বিয়ার এবং মদের বোতল উদ্ধার করেছে। সব মিলে কিন্তু 2-3 জনকে আটকও করেছে পুলিশ, এবং মূলত যেটা মনে করা হচ্ছে যে চড়া দামে এই 31শে ডিসেম্বর অতিরিক্ত লাভের জন্য, 1 জানুয়ারি এবং 30 তারিখের রোজগার করার জন্য অতিরিক্ত লাভের আশায়। অসংখ্য ধন্যবাদ প্রসূন তোমাকে। একদম আজ সত্যি 25-এর শেষ 31, আপনারা বারবার ফোন করছেন, আমরা বুঝতে পারছি, কারণ অনেকেই ফোন করছেন সরাসরি আমার সঙ্গে কথা বলার জন্য। আমি চাইবো আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলুন, আপনাদের প্রতিক্রিয়া জানাবার চেষ্টা করুন। আমরা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইবো, বছরের শেষ দিনে কি পেয়েছেন কি পাননি সেটা নিয়ে কথা বলার জন্য অবশ্যই খুব দরকার ছিল। তবে আপনারা সরাসরি আমাদের যে টোল ফ্রি নাম্বার আছে, টোল ফ্রি নাম্বারে আমরা কথা বলার চেষ্টা করব।
একটু আগে যে খবরটাই আমরা দেখছিলাম সেই খবরটা হচ্ছে পুরুলিয়ার যে খবরটা নিয়ে আমরা সরাসরি কথা বলছিলাম, সেই কথা বলার মধ্যে যেটা পাচ্ছিলাম সেটা যে আশা কর্মীরা তারা তাদের প্রাপ্য পাচ্ছে না বলেই আজকে বিক্ষোভে নেমেছে 8 দফা দাবি নিয়ে। সরাসরি আমাদের সঙ্গে প্রসূন রয়েছে, প্রসূন বলবো, আমাদের আশিস রয়েছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকে যে পুরুলিয়ার বিক্ষোভ, বিশেষত দুটো খবর শিরোনামে, এক হচ্ছে মৃতদেহ নিয়ে এসআইআর প্রক্রিয়ার যে মৃতদেহ গতকাল মারা গেল আতঙ্কে, তাকে নিয়ে একটা উন্মাদনা ছিল আজকে সংবাদ শিরোনামে, গতকাল থেকেই ছিল। পাশাপাশি আজকে আশা কর্মীরা সবচেয়ে বেশি যদি বলো প্রান্তিক স্তরে কাজ করে এরা, বিশেষ করে আমাদের গ্রামের যে গৃহবধূ আছে যারা সন্তান সম্ভবা বা কেউ গর্ভবতী হলে তাদেরকে সময় মতো বিভিন্ন টিকাকরণ তা পৌঁছে দেওয়া, তাদের সঙ্গে যোগাযোগ রাখার একটা বড় সেতু হচ্ছে এরা। এই আশা কর্মীরা তাদের প্রাপ্য টাকা পাচ্ছে না বলে আজকে বিক্ষোভ করছে। কি সার্বিক আজকে রঘুনাথপুরে কি সার্বিক রিপোর্টটা তুমি দেখলে একটু যদি বলো। হ্যাঁ, রঘুনাথপুরে আজকে আশা কর্মীদের যে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন রয়েছে তাদের তরফ থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এদিন রঘুনাথপুর 2 নম্বর ব্লকের চেলিয়ামাতে তারা মিছিল সহকারে বিডিও অফিসে যায় এবং বিডিও অফিসে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে তারা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভের তাদের মূল কারণ হচ্ছে তাদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন প্রদান করতে হবে। তাদের যে ভাতা দেওয়া হয় সেই ভাতাও বকেয়া থাকে, তারা প্রতি মাস বকেয়া ভাতা পাচ্ছে না, দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে রয়েছে। এছাড়া কর্মরত অবস্থায় যদি কোনো আশা কর্মী হঠাৎ মৃত্যু ঘটে সেখানে 5 লক্ষ টাকা প্রদান করার দাবি জানিয়েছে তারা। এইসব বিভিন্ন 8 দফা তারা দাবি জানিয়েছে। সবচেয়ে তারা আরেকটা অভিযোগ তুলছে যে তাদেরকে মা বাচ্চা বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবার সাথে কাজ করতে হয়, পাশাপাশি অন্যান্য কাজেও তাদেরকে চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে। যখন সারা রাজ্যে এসআইআর চাপে বিএলআরও মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, ঠিক তখন দেখা যাচ্ছে যে আশা কর্মীরাও বলছে যে আমাদেরকে যে কাজের কথা বলা হয়েছিল, যেভাবে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগের উল্টো এখন করা হচ্ছে, তাদেরকে হয়তো মাঠে ঘাটেও কাজ করতে হচ্ছে। এই অভিযোগে তারা বেশ বিক্ষোভ দেখায় এবং বিওমেজকেও তারা বিক্ষোভ দেখিয়েছে এর আগে, কিন্তু বিওমেজ বলেছে যে এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। সেই পরিপ্রেক্ষিতে সেখানে কোনো সুরাহা না পেয়ে আজকে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে এবং তারা বলেছে যে তাদের এই সমস্যার সমাধান না হলে তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। 23 ডিসেম্বর থেকে তারা কর্মবিরতি শুরু করেছে এবং যতদিন না তাদের এই সব দাবি দাওয়া পূরণ হবে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কর্মবিরতি কিন্তু চালিয়েই যাবে। একদম একদম, যেটা একদম অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজকে বছরের শেষ দিন, সেই শেষ দিনে পুরুলিয়ার একদম বছর শেষে আর কি খবর আছে আজকে? ধন্যবাদ, কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার আপনাদের না আরেকটি খবরে আসবো। গতকাল থেকে সংবাদ শিরোনামে ছিলেন যিনি, আপনারা জানেন, এসআইআর শুনানি নিয়ে বিডিও অফিসে গিয়ে বন্ধ করে দেওয়া, শুনানি বন্ধ করে দেওয়া, মানুষকে প্রভাবিত করা, এই যে কাজগুলো অনৈতিক। আমি বলবো অনৈতিক বলবো এই কারণে, নির্বাচন কমিশনের কাজ, এসআইআর প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কারণ কতজন ভোটার আছে ঠিকঠাক, মানে ভুয়ো ভোটার বলতে আমি এটা বলছি না, আমি বলছি মৃত ভোটারের সংখ্যা ঠিকঠাক করা, এবং অনেক ভুয়ো ভোটারও রয়েছে, তাদের চিহ্নিত করার একটা বড় জায়গা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এসআইআর প্রক্রিয়া বাংলায় চলছে, সেই সময় নানা দিক থেকে নানা রকম একটা প্রেশার ক্রিয়েট করা নির্বাচন কমিশনকে, যেভাবে তেভাবে হোক এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করে দেওয়া যায় কিনা সেটা নিয়ে একটা পরিকল্পনা বলা যেতেই পারে, যে পরিকল্পনা রয়েছে। তবে এসআইআর হবে এমনটাই কিন্তু কেন্দ্রের অমিত শাহ যিনি এসছেন তিনি আজকেও সেই কথা বলেছেন এবং বড় আশ্বাসের সঙ্গে বলেছেন। তবে যেটা হচ্ছে, যেটা আপনাদের যেটা জানবো, গতকাল এসআইআর নিয়ে যখন অসিত মজুমদার, বিধায়ক চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে আমরা দেখলাম একটা নাটকীয় ভূমিকায় সকাল থেকে বা তার আগের দিন থেকেই, আজকের যে ছবিটা আপনাদের আসলো না, একদম চমকে যাবেন। চমকে যাবেন এই কারণেই বলছি, কারণ সাংসদ
ও চুঁচুড়ার বিধায়কের মধ্যে বিগত দিনের প্রকাশ্য দ্বন্দ্বের পর থেকে এই চুঁচুড়া রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়া আর নতুন কিছু নয়। একদম অনেক দিন থেকেই এটা চলছে। অসিত বাবুর সঙ্গে সাংসদের একটা দ্বন্দ্ব যে চলছে সেটা কিন্তু মানুষ আজ করতে পারছিল। সেই রাজনৈতিক সমীকরণ ঘিরে ফের চর্চা শুরু হলো চুঁচুড়ায়। কি হলো না, আজ রচনা ব্যানার্জি, সাংসদ রচনা ব্যানার্জি আজকে হুগলিতে এসেছিলেন শ্যামা প্রসাদ বাবুর বাড়িতে। কি না, তিনি সেখানে আজকে শীত কম্বল প্রদান করবেন, সাংসদকে ডেকে তার হাত দিয়ে দেবেন। আর সেখানেই দেখা গেল প্রাক্তন পৌরপিতা, যিনি এক সময় অসিত বাবুর খুব কাছের লোক ছিলেন, কিন্তু তারপরেই যখন আমরা সাংসদকে জিজ্ঞাসা করলাম যে আজকে তো একটা বড় অনুষ্ঠান হচ্ছে বিধায়কের, চুঁচুড়ার বিধায়কের অসিত বাবুর, সেখানে তো আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। তিনি একদম মুখের পরে শটান বলে দিলেন, তিনি তেনার মতো যা করছে করুক, আমি তার ব্যাপারে ইন্টারেস্টেড নই, তার কোনো অনুষ্ঠানে আমি যাই না এবং যাবও না। কি আমি বানিয়ে বলছি? আপনাদের মনে হচ্ছে আমি বানিয়ে বলছি? একদম বানিয়ে বলছি না। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে পারেন, টোল ফ্রি নাম্বারে সরাসরি ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন। তবে এই মুহূর্তে দেখে নেব প্রতিবেদন। সাংসদ ও চুঁচুড়ার বিধায়কের মধ্যে বিগত দিনের প্রকাশ্য দ্বন্দ্বের পর থেকেই চুঁচুড়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়া আজ আর নতুন কিছু নয়। সেই রাজনৈতিক সমীকরণ ঘিরে ফের চর্চা শুরু হয়েছে চুঁচুড়া জুড়ে। এদিন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ার ২৭ নম্বর ওয়ার্ডের চুঁচুড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে আয়োজিত বস্ত্রদান উৎসবে উপস্থিত ছিলেন। সেই কর্মসূচিতেই নীরবে উপস্থিত থাকতে দেখা যায় চুঁচুড়ার বিধায়কের এক সময়ের ঘনিষ্ঠ সহচর ও ছায়াসঙ্গী প্রাক্তন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জিকে। তার উপস্থিতি ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিষয় কিছু না, এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি একটা নতুন ইংরাজি বছরের প্রাককালে সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠান করছেন এবং আমার ওয়ার্ডেরও বহু লোক কুপন পেয়েছে এবং এই অনুষ্ঠানে যেহেতু 30টা ওয়ার্ডেরই সকাল থেকে তিনি ইনভাইট করেছেন, আমাকেও ইনভাইট করেছেন, আমি এসেছি, মাননীয় সাংসদ এসছেন, তার হাত দিয়ে এই কর্মসূচিটা তিনি শুভ সূচনা করাচ্ছেন। বিগত দিনে হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার চুঁচুড়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির বিভিন্ন কর্মসূচিতে দেখা গেল চুঁচুড়ার বিধায়কের কোনো কর্মসূচিতে তারকা সাংসদের উপস্থিত লক্ষ্য করা যায়নি। এটা ওর ব্যাপার। আমি চাই ও আমার দলের সাংসদ, মমতা ব্যানার্জি ওকে টিকিট দিয়েছে, আমাকেও দিয়েছে, আমার সব প্রোগ্রামে ওকে ডাকবো, আসবে কি না আসবে ওর ব্যাপার, সেটা তো ওর ব্যাপার, আমি কি করে বলবো? ওর মনের ভেতর তো আমি ঢুকে নেই। চুঁচুড়ার বিধায়ককে নিয়ে প্রশ্ন করা হলে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, চুঁচুড়ার বিধায়ক সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, তার কথা বললে আমার সময় নষ্ট হবে। তিনি আরও বলেন, উনি যেটা মনে করেন সেটাই করুন। শুনুন। বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে, আমি কোনো কথা বলতে চাই না। উনি যেটা ভালো মনে করেন উনি করেন, ওনাকে ওনার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দাও। না, আমার খুব একটা ইচ্ছে নেই, আমি খুব একটা ওনার প্রোগ্রামে যাই না এবং আগামী দিনেও আমার ওনার প্রোগ্রামে একবারে যাওয়ার ইচ্ছে নেই। অন্যদিকে এ বিষয় নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, এতে কিছু অসুবিধা নেই, উনি আমাদের সকলের সাংসদ, হয়তো ও সময় ছিল না তাই আগে যাননি, এখন সময় হয়েছে তাই গিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, আমাদের মধ্যে আলাদা কোনো সমীকরণ নেই। সে তো দলের লোক, সে তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বাদ দিয়ে নয়, তাহলে দম থাকলে নির্দল হয়ে দাঁড়াবে।
এই রাজনৈতিক সমীকরণ ঘিরেই ফের চর্চা শুরু হয়েছে চুঁচুড়া জুড়ে। এই সম্পূর্ণ বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। এ তো খুব চর্চিত বিষয়, এতদিন ধরে আপনারা সাংবাদিকতা করছেন আর এই বিষয়টাই জানতে পারেননি? যেদিন থেকে হুগলি লোকসভায় তৃণমূলের সাংসদ নির্বাচিত হয়েছে সেদিন থেকেই তো চুঁচুড়ার বিধায়কের একের পর এক অনুগামী সাংসদের শিবিরে লাইন লাগিয়েছে। আর এখন যেহেতু 2026-এর নির্বাচন, তৃণমূলের একটা অংশে তো কানাঘুষো চলছে পুরো শহর জুড়ে যে চুঁচুড়ো থেকে নাকি এবার বিধায়ককে টিকিট দেবে না তৃণমূল, টিকিট এবার নাকি সাংসদেরই কোনো এক অনুগামী পেতে চলেছে, যার কারণে এই প্রবণতা এত পরিমাণ বেড়ে গেছে। সুতরাং এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এগুলো তৃণমূল শিবিরে হামেশাই চলে, এতে আর নতুন কিছু নেই। যাই হোক, এইবার যে প্রার্থী দাঁড় করা চুঁচুড়ো বিধানসভা, বিজেপির কাছে তাকে পরাজিত হতেই হবে। সব মিলিয়ে প্রকাশ্যে সৌজন্যের ভাষা বজায় থাকলেও চুঁচুড়ার রাজনৈতিক অন্দরমহলে যে নতুন সমীকরণ ও চাপার টানাপোড়েন তৈরি হচ্ছে তা ক্রমশ প্রকাশ্য হয়ে উঠছে। একদম। কি দেখলেন? একই দলের, শাসক দলের দুজনই, একজন সাংসদ একজন বিধায়ক, কিন্তু দুজনের কোনো অনুষ্ঠানে কিন্তু তাদের দেখা যাচ্ছে না। বিধায়ক, চুঁচুড়ার বিধায়ককে কদিন ধরেই দেখেছেন টিভির পর্দায় একদম চর্চায়। একদম হঠাৎ করে 2025-এর শেষের দিকে একদম তেড়ে ফুড়ে উঠলেন অসিত মজুমদার। মাঝে মাঝেই অসিত মজুমদার সংবাদ শিরোনামে উঠে আসে, এমন কিছু করেন আর কি। হ্যাঁ, তো সেই অসিত মজুমদারের অনুষ্ঠানে কোনোভাবেই সাংসদ আসবে না। সাংসদ একদম মুখের পরে বললেন যে তিনি কোনোভাবেই সেই অনুষ্ঠানে গিয়ে সময় নষ্ট করতে চাইবেন। আমি অবশ্যই আমাদের যিনি প্রতিনিধি আছেন, জেলা প্রতিনিধি আছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। অমিত, শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। একদম বছরের শেষ দিন, তোমাকে অসংখ্য স্বাগত জানাই। আমার যেটা জানার, তোমার কাছে ভীষণভাবে জানতে ইচ্ছা করছে, এই যে এই মুহূর্তে চুঁচুড়ার যেটা চর্চিত দুই সাংসদ এবং বিধায়কের বিষয়টা যদি একটু আলোকপাত করো। দেখো, আজ নয়, বেশ কিছুদিন আগে, মানে লোকসভা নির্বাচনের পর থেকেই এদের দুজনের সম্পর্কে কিন্তু একটা টানাপোড়েন শুরু হয় এবং যেটা প্রাধান্য পায় একটি স্কুলের সোলার সিস্টেম বসানোকে কেন্দ্র করে, সেখানে মেন দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই খবরও আমরা করেছিলাম। তারপর থেকেই কিন্তু এদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে এবং তারপরে এমন জায়গায় গিয়ে পৌঁছয় এরা দুজনের মুখ এখানে কি বন্ধ করে দেয়, একে অপরের নামে কুৎসা রটাতে শুরু করে। এরকমটাই মানে তৃণমূলের অন্তর্মহল সূত্রে খবর। এরপরে আজ ঘটনাস্থলে যেটা দেখা যায় যে এক সময় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের একদম ছায়াসঙ্গী বলতে যাকে বোঝাতো, সেই হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, সেই গৌরীকান্ত মুখার্জিকে হঠাৎ বেশ কিছুদিন ধরেই অসিত মজুমদারের বিভিন্ন অনুষ্ঠানে তাকে অনুপস্থিত দেখা যাচ্ছিল। এরপর তারপরেই আজকে হঠাৎই সাংসদের একটি অনুষ্ঠানে, সাংসদ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, তার একটি অনুষ্ঠানে। সেখানে সাংসদ আমন্ত্রিত ছিল। সেই অনুষ্ঠানে গৌরীকান্ত মুখার্জি অর্থাৎ প্রাক্তন পৌরপ্রধান, যিনি বিধায়কের ছায়াছবি, তাকে দেখা এবং সেই নিয়েই শুরু হয় শোরগোল। এবং তারপরে নতুন সমীকরণের কথা রাজনৈতিক মহলে উঠতে শুরু করে এবং ওই বিষয়ে তখন রচনা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলো, তিনি বলেন যে বিধায়কের কোনো অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না আর আগামী দিনেও তিনি থাকতে চান না। এটা একদম ক্লিয়ারলি ক্যামেরার সামনে আমাদের বলে নিয়েছে। হ্যাঁ, একদম ক্যামেরার সামনে। আচ্ছা, সেটা কি শুধু অসিত মজুমদারের জন্য? একদমই, এই ঘটনাটা শুধুমাত্র অসিত মজুমদারের জন্য বলে তিনি উল্লেখ করেছেন কিন্তু আমাদের ক্যামেরার সামনে। আমরা প্রশ্ন করেছিলাম যে অসিত মজুমদারের আজকে বিধানসভা উৎসবের খুঁটি পুজো ছিল, সেখানে তিনি কেন উপস্থিত ছিলেন না। এই প্রশ্নের উত্তরে তিনি কিন্তু স্পষ্টত বলবেন তার কোনো অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না এবং থাকতেও চান না। পাল্টা প্রতিক্রিয়া কি দিল অসিত মজুমদার এই পরিপ্রেক্ষিতে? অসিত মজুমদার বলেছেন যে
তিনি আমার সাংসদ, আমার দলের সাংসদ। আমার মনে হয়েছে তাকে জানানো, আমন্ত্রণ জানানো, আমি জানিয়েছি, আগামী দিনেও জানাবো। আসবেন কি আসবেন না তার ব্যক্তিগত ব্যাপার। একদম একদম, মানে বলতে গেলে কিন্তু না, আরও একটি কথা বলেছে, তুমি এটা উল্লেখ করছো না, সেটা হচ্ছে যেটা বলেছে সেটা হচ্ছে তোমাকে বলে দেই। তিনি বলেছে যদি ক্ষমতা থাকে নির্দল হয়ে দাঁড়াক। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দলে তিনি সাংসদ, যদি সেমন হয় নির্দলে হয়ে দাঁড়াক। বিপ্লব, আমি একটুখানি তোমাকে কারেকশন করে দিই, এই কথাটা কিন্তু তিনি রচনা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেননি। এই প্রশ্নটা করা হয়েছিল গৌরীকান্ত মুখার্জি সম্পর্কে, তখন তিনি বলতে গিয়ে সেই প্রসঙ্গে এই কথাটি উল্লেখ করেন। কেন এমন মনে হলো, এমনটা কেন মনে হলো বলে তোমার মনে হচ্ছে? এক সময় ছায়াসঙ্গী তিনি যখন বিরোধী শিবিরে চলে গেলেন, তখন সম্পর্কের যে ফাটল, কোথাও একটা মনের ভেতরে যে আক্রোশ, সেই আক্রোশ থেকেই হয়তো এই কথাটা বলেছে। স্থানীয় বিরোধী যদি বলো, এই মুহূর্তে তো সেইভাবে সিপিএম কংগ্রেস কারো মুভমেন্ট আমরা চুঁচুড়াতে বা হুগলিতে দেখছি না। সেক্ষেত্রে বিজেপি কি বলছে, কি প্রতিক্রিয়া পেলে তাদের কাছ থেকে? দেখুন, বিজেপি বারংবার বলছে এই যে গৃহযুদ্ধ তৃণমূলের, সেই গৃহযুদ্ধ আজ নয়, দীর্ঘদিন ধরেই চলছে। তবে এই গৃহযুদ্ধটাও এক প্রকার নাটক বলে তাদের দাবি, কিন্তু সব নাটক মিলিয়ে দিয়ে তাদের লাস্ট কথা যে হুগলি জেলাতে চুঁচুড়া শহরে তৃণমূলের যেই এবছর প্রার্থী হোক না কেন, সেই প্রার্থী কিন্তু হারবে। এবং এই যে ঘটনা ঘটছে টোটালটাই চুঁচুড়া তৃণমূলের এবছর 2026-এর ক্যান্ডিডেট কে হবে এটা নির্ধারণ নিয়েই কিন্তু যত রহস্য তৈরি হচ্ছে। একদম একদম একদম, খুব অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানিয়ে রাখলাম। যাই হোক, আমরা পরবর্তী খবরে যাব, তার আগে আপনাদের দেখলেন তো পুরো বিষয়টা। এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্ব, অবশ্যই এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলবেন না, মান অভিমানও বলতে পারেন, কিন্তু এর ফায়দা নিতে পারে, কারণ যখন এটা প্রকাশ্যে হচ্ছে তার প্রভাব তো জনমানসে একটা পড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে যদি বলা যেতেই পারে যে বিরোধীরা এর একটা সুযোগ নেবেই। তবে এবার কিন্তু পাখির চোখ করে রেখেছে চুঁচুড়াকে বিরোধী দল, এটা বলা যেতেই পারে। তবে আপনাদের জানিয়ে রাখি, আরও একটি খবর আপনাদের জানিয়ে রাখি, এবার আমরা পরবর্তী খবরে যাব। জানেন আর বেশি দিন নেই হাতে, আর মাত্র কয়েকটা দিন পৌষ সংক্রান্তির, অর্থাৎ 8 তারিখ পৌষ সংক্রান্তি গঙ্গাসাগর মেলা শুরু হবে। তার আগে থেকে মানুষ যাতায়াত শুরু করেছেন এবং সেখানে এখন যেমন মানুষের ঢল আছে, তেমনি প্রস্তুতি একদম তুঙ্গে, কারণ 5 তারিখ স্বয়ং মমতা ব্যানার্জি গঙ্গাসাগর যাচ্ছেন। এই রকম একটা সময় গঙ্গাসাগরের প্রস্তুতি চলছে পুরোদমে। যদি দেখা যায় গঙ্গাসাগরের প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি পর্বে এর আগেও আমরা দেখেছি, এর আগেও দেখেছি সেচ মন্ত্রী সেখানে গেছেন। তার পরবর্তীকালে আমরা দেখেছি দমকল মন্ত্রী গেছেন দমকল ব্যবস্থা সাজাবার জন্য, এবং সেচ মন্ত্রী গিয়েছিল 30 কিলোমিটার যে চওড়া, মানে ড্রেজিংয়ের 30 কোটি টাকার ড্রেজিং কতটা কি হচ্ছে সেটা দেখা যায়। পরিশেষে যেটা বলে রাখি, আজকে কিন্তু অনেকগুলো ডিএম সেখানে স্বয়ং গেছে এবং সেই সাথে আজকে পুলিশ আধিকারিকরাও আজকে কীভাবে পুলিশ কোথায় কীভাবে ডিসবাস হবে, তারা কাজ করবে তার পুরো নকশা আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো আমার জেলা প্রতিনিধির সঙ্গে। কারণ হচ্ছে গঙ্গাসাগর আপনারা জানেন সব তীর্থ বারবার পূর্ণ লোভাতের মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে। এবং আপনাদের বলে রাখি, কিন্তু কোটির ওপরে যাবে, কারণ যেহেতু কুম্ভ নেই তাই মানুষ আশা করছে দর্শনার্থী পূর্ণ লোভাতে মানুষের ভিড়টা বাড়বে। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রেবতী রেবতী, শুনতে পাচ্ছ? একদম বছরের শেষ দিনে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী বছর তোমার কাছে জানতে চাইবো গঙ্গাসাগরের আজকে একটা প্রেস মিট করলে প্রশাসনের তরফ থেকে সার্বিক কি রিপোর্ট?
দেখো ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি গঙ্গাসাগরের পরিস্থিতি শেষ মুহূর্তে গত 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন হবে এবং 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে আসবেন। সেই মেলায় 1 কোটি মানুষের আসার সম্ভাবনা আছে। তারই এসে আজকে বঙ্কিমচন্দ্র হাজরা তিনি নিজে হাতে ধরেছেন, কারণ এই মেলাটিকে গঙ্গাসাগর মেলাটিকে 3 মেলাতে গড়ে তোলার জন্যই কিন্তু আজকে তিনি প্রেস কনফারেন্স করেছে এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করা চলবে না এবং যতগুলি দোকান আছে কিংবা মানুষজন আছে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দিচ্ছেন যে প্লাস্টিক মুক্ত করার জন্য। তার জন্য তার একটা অগ্রিম বার্তা তিনি জানিয়েছেন যে গ্রিন মেলা গড়ে তুলতে হবে এই 26 সালে। দেখো তোমার কথার যুক্তি পবিত্রতা, গঙ্গাসাগরের সেই পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখতে, কারণ প্লাস্টিক মাটির সাথে কিন্তু আমরা বিগত বছরগুলোকে দেখেছি প্লাস্টিক যাতে রিসাইকেল করে ব্যবহার করা যায় সেটা গঙ্গাসাগর। এবছর যেটা যদি বলো তাহলে যে ধূপকাঠির প্যাকেট, বিশেষ করে ধূপকাঠির প্যাকেট, চিপসের প্যাকেট নিষিদ্ধ করে দিতে হবে গঙ্গাসাগর। দেখো এগুলো এমন একটা জিনিস, ফাস্টফুড এগুলো তো বিক্রির জন্য দোকানে রাখতেই হবে, কিন্তু এগুলোকে তো আর অ্যাভয়েড করা চলবে না। কিন্তু যেসব মালগুলি বিক্রি করার সময় মানে অতিরিক্ত প্লাস্টিক, যেটা প্লাস্টিকের মধ্যে দিয়েই যেটা প্যাকিং করে বিক্রি করা হয় সেটাতে একবারে নিষিদ্ধ করা হয়েছে। কারণ প্লাস্টিক জিনিসটা এমন যেতে বহুদিন লাগে এবং পরিবেশটা যেমন দূষিত করে তেমন মাটিকেও দূষিত করে এবং এই মেলাটির চারিদিকে যদি মানুষ প্লাস্টিক ব্যবহার করে সেক্ষেত্রে পরিবেশ থেকে যেমন ক্ষতি হবে তেমন মানুষেরও প্রচুর ক্ষতি হবে বলেই কিন্তু আজকের এই প্রোগ্রামটা করেছে। একদম ডিএম কে দেখলাম আজকে পুলিশ আধিকারিককেও দেখলাম। আজকে কি পুলিশ আধিকারিক তিনি কি আজকে পুলিশের কিভাবে কোথায় ডিউটি করবে সেই ব্যাপারটা কি চলছে, নিরাপত্তার বিষয়টা সাংবাদিকদের সামনে? দেখো যেটা বলে রাখি, পুরো রাজ্য সরকারের মেলায়, রাজ্য সরকারের মেলায় প্রচুর পুলিশ আজকে থেকে মোতায়েন করা হয়েছে, কারণ চারিদিকটা যেমন খতিয়ে দেখছেন এবং কে কোন ডিপার্টমেন্টে কাজ করবে সেটাও কিন্তু তারা কনফারেন্স করে আর এবং তারা পর্যায়ে মিটিং করে সেটা পর্যালোচনা করেছেন এবং কচুবেড়িয়া থেকে ভ্যাসিলঘাট পর্যন্ত এবং যে সমস্ত দিকগুলো আছে যে জায়গাতে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে তৎপরতার সঙ্গে যে তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আর বাকি কি জানালো আজকে মেলা কমিটি, আর কি সূচনা দিল তোমার কাছে, আর কি আপডেট আছে? দেখো মেলা কমিটির পক্ষ থেকে যারা জানানো হয়েছে যেটা সতর্কভাবে সবাইকে কাজ করতে হবে এবং বিপদের সময় যে সমস্ত জিনিসগুলি তাদের রাখার কথা, অর্থাৎ কোনো জায়গায় বিপদগ্রামী কোনো যদি আগুন লেগে যায় সেখানে দমকল বাহিনী থেকে আরম্ভ করে কোনো অস্থায়ী হসপিটাল এবং জলের ব্যবস্থা, প্রশাসনিক তরফ থেকে সমস্ত নিরাপত্তার ব্যবস্থা এবং যে সমস্ত অতিরিক্ত ভ্যাসেলের ব্যবস্থা করা হয়েছে সেখানে যদি কোনো ভ্যাসেল যদি গড়ায় লেগে যায় অর্থাৎ বালিতে যদি লেগে যায়, পাশাপাশি অনেকগুলি বোটের ব্যবস্থা করা হয়েছে সেই সমস্ত যাত্রী নিরাপত্তার কারণে। এই সমস্ত কিছুই কিন্তু প্রশাসনিকভাবেই ব্যবস্থা করছে। আরেকটা জিনিস তোমার কাছে জানতে চাইবো খুব, আজকে সারাদিন সমস্ত চ্যানেলে যে শিরোনামে ভয়ঙ্কর বাসন্তীর খবর, নৃশংসভাবে এক মহিলাকে ধরে মারছে, সেই ছবির সেই খবরটা একটু কি তোমার আপডেট কোনো আছে তোমার কাছে? দেখো ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, বাসন্তীতে যে খবরটা সকালবেলা ব্রেকিং দেখানো হয়েছে সেই একটা জায়গা রাস্তাকে কেন্দ্র করেই কিন্তু দুজন প্রতিবেশীর মধ্যে ঝামেলা হয় এবং সেইখানে একজন প্রতিবেশীকে বেধর মারে, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং যে দেখা গেছে যে যুবকরাই কিন্তু মহিলাকে ধরে মারছে। কিন্তু ইতিমধ্যে যে আপডেট তোমাকে দিতে পারি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু পুলিশ তদন্ত করছে, কারণ ভিডিও ভাইরালে যেখানে দেখা গেছে এক নয় একাধিক ব্যক্তি ওখানে ছিল। পুলিশ ইতিমধ্যে তদন্ত করছে এবং যাদেরকে দেখা গেছে তারা ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে, তবে তদন্তের মাধ্যমে কিন্তু উঠে আসবে। অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে, নতুন বছর ভালো কাটুক, শুভেচ্ছা রইল এক্সপ্রেস অনলাইনের পক্ষ থেকে। আপনাদের সেই ছবি তো আমরা দেখিয়েছি, সেই ছবি আর নতুন করে দেখাচ্ছি না, তবে এবার একটু অন্য ছবি দেখাবো। বছরের শেষ দিনের ভালো ছবি বলবো না ঠিক, জায়গাটা অবশ্যই আলিপুরের শিলবাটিহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এক সময় রাজ্যের সেরা হাসপাতাল
বলে পরিচিত ছিল। কেন? কায়াকল্প প্রকল্প পর পর রাজ্য সেরা পুরস্কার পেয়েছে, এমনকি কেন্দ্রীয় সরকারের স্তরে, মানে কেন্দ্রীয় স্বীকৃতিও পেয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি। লেবার রুম, এমনকি মিউজিক সিস্টেম, প্রায় 20টি বেড রয়েছে, সম্পূর্ণ এসি। এই রকম একটি হসপিটাল হঠাৎ করে বেহাল অবস্থা, এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। চলুন একবার প্রতিবেদনটা দেখি। আলিপুরদুয়ারের শিলাবাটিহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র একসময় রাজ্যের সেরা হাসপাতাল হিসাবে পরিচিত ছিল। কায়াকল্প প্রকল্পে পর পর 3বার রাজ্য সেরা পুরস্কার, এমনকি কেন্দ্রীয় স্তরেও স্বীকৃতি পেয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্র। লেবার রুম, প্রায় 20টি বেড, সম্পূর্ণ এসি পরিষেবা, এমনকি মিউজিক প্লেয়ারের ব্যবস্থাও ছিল এখানে। কি বলবো, দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের যে আমরা পলাশবাড়ির বাসিন্দা, এই অঞ্চলে পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চল। তা এখানে যে আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে এটা 10 বেডের। তা তিনবার যেটা আপনি বলছেন যে কায়া প্রকল্প, সেটার একটা প্রাইজ পেয়েছে। আর আমরাও খুশি, এখানে নানা রকম সিস্টেম, যেটা আমরা বলতাম যে নার্সিংহোম ফেল, আর তার মধ্যে এখানে স্টাফও থাকতো, আমরা যখন তখন এসে সেবা পেতাম নানা রকমভাবেই। ডাক্তারের পরিষেবা যেটা ছিল, আর মেন হচ্ছে আমাদের মানে দুঃখ ক্ষোভ যেটাই বলুন, যে এখানে কোনো ডাক্তার থাকে না রাত্রিবেলায়। দিনের বেলায় থাকে, সে 2টা অবধি থাকে। তা প্রশাসনের একটু নজর দেওয়া উচিত যে যেন একটা ডাক্তার এখানে থাকে, যে 24 ঘন্টা আমরা যেন পরিষেবা পাই। যে অনেক পেশেন্ট আসে, শিশুরা আসে, তারা এসে এখান থেকে রেফার হয়ে যায়। তো এমার্জেন্সি কোনো পেশেন্ট যদি চলে আসে এখানে, তাহলে তো তার মৃত্যু ছাড়া কোনো কথাই নেই। নিয়ম অনুযায়ী এই স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘন্টা চিকিৎসক পরিষেবা থাকার কথা, কিন্তু অভিযোগ বর্তমানে বহির্বিভাগের সময় ছাড়া অন্য কোনো সময় চিকিৎসক পাওয়া যাচ্ছে না। ফলে জরুরি রোগীদের প্রাথমিক চিকিৎসা না মিলে রেফার করা হচ্ছে অন্যত্র। 3বার কায়াকল্প প্রাপ্ত, কিরকম পরিষেবা পাচ্ছেন আপনারা? আগের মতো তো এখন কিছুই নেই। এখন যেমন এই রুমটা আগে পেশেন্ট দিয়ে ভর্তি ছিল, এখন তো সেরকম পরিষেবা আর আগের মতো নেই। যেমন আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন নোংরা আবর্জনা চারপাশে দেখা যায়। ডাক্তারবাবু আসলে যদি রাতে আসি পাওয়া যায় না, ডাক্তার থাকে না। তাহলে এখন আমরা চাই যে আগের মতো হয়ে উঠুক। এই হাসপাতাল তো মানে 3বার কায়াকল্প পেয়েছে। আগে 24 ঘন্টাই ডাক্তার থাকতো, এখন ডাক্তার নেই। কি কারণে নেই জানেন কিছু? না, সেটা তো আমরা বলতে পারলাম না। আপনারা কখনো এসে ঘুরে গিয়েছেন? এরকম হয়েছে অনেকবার, রাতে দাদাকে নিয়ে আসছিলাম আচ্ছা বাড়ির পাশে। আমাদের প্রতিনিধি স্থানীয় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিএমএইচ ডক্টর ভাস্কর বাবুর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি কি বলে শুনুন। স্যার, এক্সপ্রেস নিউজ থেকে অরূপ দাস বলছিলাম। শিলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেটা রাজ্য সেরা হাসপাতাল হিসেবে চিহ্নিত ছিল, সেই হাসপাতালের পরিষেবা স্যার দিনের পর দিন খারাপ হচ্ছে, এমনটা অভিযোগ করছেন স্থানীয় থেকে রোগীর পরিজনরা। কি বলবেন? ওখানে যিনি ডাক্তারবাবু ছিলেন, ডক্টর ঋত্বিক দাস, উনি তো পড়তে চলে গেছেন। তারপরে ডক্টর রোজ ভর্মা এসেছিল, ওনার একটা ডিজিজ হওয়াতে উনি অনেকদিন ছুটিতে ছিলেন। তারপরে উনি যেহেতু ডিটেলমেন্টে ছিলেন, তো ওনাকে ওনার আগের জায়গায় পোস্টিং দেওয়া হয়, ঠিক আছে। আর আমার একজন ডাক্তারবাবু ছিলেন যশোরডাঙ্গায়, ওনাকে ওখান থেকে আনা হয় শিলবাড়িহাটে, ডক্টর নিজামুদ্দিন। এবার ডক্টর নিজামুদ্দিনকে প্রথম থেকেই আমি বলেছিলাম যে এখানে থাকতে হবে, কোয়ার্টারও খালি হয়েছে, কোয়ার্টারও অ্যালট করা হয়েছিল, কিন্তু ওনাকে শোকজও করা হয়েছে 2বার, কিন্তু উনি থাকবেন না, বলছে আমি একা ডিউটি করতে পারবো না। আমি বললাম একা তো করেছে আগেও, করতে তো হবে, কিছু করার নেই, অসুবিধা হলে জানাতে হবে, কিন্তু ওখানে তো থাকতে হবে, যেহেতু ওটা রেসিডেন্সিয়াল কোয়ার্টার আছে। হ্যাঁ, আর আগের ডাক্তারবাবুর ওখানে থেকেই ডিউটি করতো না, উনি হচ্ছেন অ্যাডামেন্ট। মানে আমি এটা কি বলবো, আর আমার তরফ থেকে আমি ওনাকে বলেছি, আজকেও বলেছি আমি ইনফ্যাক্ট, যে এই করতে হবে, মানে 24 আওয়ার্স ডিউটি করতে হবে ওখানে থেকে। উনি এখন, ওনাকে বললাম প্রিমোশনের সাথে দেখা করতে, উনি না, ডিরেক্টলি না বলে দিয়েছে, করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না একা ডিউটি করা, ওরকমই কিছু একটা বলেছেন আমাকে। আমি আজকে ফোনে সকালবেলা ওনার সাথে কথা আছে, ইনফ্যাক্ট আজকে না, যেদিন থেকে জয়েন হয়েছে সেদিন থেকে আমি ওকে বলেছি এখানে কিন্তু থেকে ডিউটি করতে হবে,
এরকম করেই ডিউটি করে এসছে। তো আগের যারা ডাক্তারগুলো ওরাও একাই করেছে, ডক্টর রোজ ভার্মা একা ছিল, ডক্টর ঋত্বিক দাসও একা ছিল, ওখানে তো দুজন ডাক্তারের পোস্টিং হয়নি কোনোদিনও, ওনারাও একাই সামলে ছিল। স্যার, যখন ওখানে আরো ছুটি একটা অভিযোগ আছে যে ওখানটায় সিস্টারের সংখ্যা কম, একজন মাত্র রাতে ইনসিকিউর অবস্থায় একজন সিস্টার থাকেন, ওনার সঙ্গে কোনো মেল কেউ থাকেন না। তারপর গ্রুপ ডি স্টাফ সেখানটায় নেই, একাধিক অভিযোগ স্যার। অভিযোগ তো অনেকেই অনেক কিছু করতেই পারে, এটা আর কিছু বলবো না আমি। সিস্টার ওখানে আছে, যতজন থাকার কথা ততজনই আছে। গ্রুপ ডি হয়তো একজন, হ্যাঁ গ্রুপ ডি হয়তো আমাদের একটু কম আছে, কিন্তু ওখানে যারা গ্রুপ ডি আছে 3 জন, গ্রুপ ডি আর সুইপার মিলে 3 জন আছে। 3 জনের ডিউটি ভাগাভাগি করে ওরা নিজেরাই। আমার কাছে কোনো কমপ্লেন এসেছিল অনেকদিন আগে, তারপরে এটা সলভ হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। অসুবিধাটা ডাক্তারকে নিয়ে, ডাক্তারেরটাও হয়তো আসল আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আজকে বলা হয়েছে, দেখা যাক। ঠিক, থ্যাংক ইউ ডক্টর নিজামুদ্দিনকে বলা হয়েছে, হ্যাঁ দেখি আজকের পরে ও নাইট ডিউটি করে কিনা, মানে ওখানে থেকে। তারপরে না হলে তারপরে তো আমি সিএমওএস স্যারকে জানাবো। যে চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই নির্দেশ উপেক্ষা করে আসছেন না। ভোগান্তির শেষ নেই মানুষের, আর তাতেই বেরিয়ে পড়েছে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল ছবি। আলিপুর থেকে অরূপ দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কি বলবেন? ডাক্তার নিজামুদ্দিনকে বলা হয়েছে সেখানে ডিউটি। আগে যারা ছিলেন, ডক্টর রোজ ছিলেন, ঋত্বিক দাস ছিলেন, এরা প্রত্যেকেই সেখানে ডিউটি করেছে, এবং ডিউটি তারা কিন্তু দিনরাত হিসাবেই ডিউটি করেছে, সেখানে থেকেছে, কিন্তু ডাক্তার নিজামুদ্দিন করবেন না। তাহলে আমার একটা প্রশ্ন, যে স্বাস্থ্য যিনি আধিকারিক সেখানকার বিএমএইচ, তার নির্দেশকে উপেক্ষা করছেন, তাহলে তার বুকের পাটা আছে বলতে হবে। কারণ তিনি এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিন্তিত না, তিনি তার প্রসার নিয়ে চিন্তিত। আজ এখানেই শেষ করব। বছরের শেষ দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই এক্সপ্রেস অনলাইন শেষ করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।